সাপোর্ট করতেন সে তো গায়ে লাগে। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিএসআরএম প্রেজেন্স 9 সংলাপ দেখার জন্য। আজকের দিনটা একটু ভিন্ন এই কারণে যে এই মুহূর্তে আর্জেন্টিনার সাথে মিশরের খেলা চলছে। একটু আগে পর্যন্ত আর্জেন্টিনা একটি গোল খেয়েছে এবং মেসি পেনাল্টি মিস করেছে। এরকম অবস্থায় আমরা যে অনুষ্ঠান করছি এটাই বেশ সাহসের বিষয়, কারণ এই অনুষ্ঠান করতেই হবে। আমরা কথা বলতে পছন্দ করি এবং আমরা বাংলাদেশকে নিয়ে কথা বলবো এবং বাংলাদেশকে নিয়ে ভাববো, এবং সেই কারণেই বিএসআরএম প্রেজেন্স 9 সংলাপ বিরতিহীনভাবে চ্যানেল 9-এ উপস্থাপিত হয় প্রত্যেক মঙ্গলবার। আজকেও তা ব্যতিক্রম হয়নি, এবং আজকে আমরা যে বিষয়টি ঠিক করেছি সেটি হচ্ছে ককাস এবং ককটেল। আপনারা বুঝতেই পারছেন যে আমরা কী নিয়ে কথা বলবো। এবং আজকে কথা বলতে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জনাব শামসুজ্জামান দুদু, তিনি ভাইস চেয়ারম্যান বিএনপি। তার পাশে রয়েছেন ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, তিনি সহযোগী অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমি প্রমোশনটা দিতে ভুল করেছি। এবং তারপরে আছেন মুস্তফা ফিরোজ, জ্যেষ্ঠ সাংবাদিক। এবং আমার বাম দিকে রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, তিনি সহকারী সেক্রেটারি জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। তার পাশে রয়েছেন জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, এবং তার পাশে আছেন ডাক্তার সাজিদুল হক রুবেল, তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য সিপিবি, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ। এবং আমাদের অনুষ্ঠান যদি ডিভাইসে দেখতে চান তাহলে দেখতে পারেন facebook.com/channel9bd.tv, আর ইউটিউবে দেখতে চাইলে youtube.com/@channel9bd। আমরা জনাব শামসুজ্জামান দুদু আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখেছি গতকালের একটি সংবাদে যে ঢাকার অদূরেই এনসিপির একটি সমাবেশে হঠাৎ ককটেল বিস্ফোরণ হয়েছে। সেই ককটেল বিস্ফোরণের পরে পুলিশ কিন্তু একাধিক ব্যক্তিকে ধরেও ফেলেছে, কিন্তু এনসিপি বলেছে এটা সরকারি দলের ষড়যন্ত্র এবং সরকারি দল আসলে এগুলি করছে। এবং নাহিদ ইসলাম জোরালোভাবে বলেছেন যে আওয়ামী লীগ বিএনপি সব এক হয়ে আসলেও তারা তাকে প্রতিহত করতে পারবেন। আপনার কি মনে হয় কী কারণে এরকম একটা অভিযোগ উত্থাপিত হবে যে বিএনপি আসলে এনসিপিকে দমন করতে চাইছে? জি, আপনাকে ধন্যবাদ। আদৌ কোনো কারণ আছে কিনা? না না, কারণ তো অবশ্যই নাই। জি, বলা যায় যে এই সরকার ক্ষমতায় আসার পরে বোমা বিস্ফোরণ বা এই ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম ঘটল, আমি যতটুকু মনে করি বা দেখেছি। আর দুই হচ্ছে, ঘটনা ঘটার পরপরই যে প্রবণতাটা এমনি অতীতে ছিল, যেটা 24 পর এটা পরিবর্তিত হওয়া উচিত ছিল, সেটা হচ্ছে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কারো না কারোর একটা দোষারোপ করা। তদন্ত সাপেক্ষে যদি বিএনপি করে থাকে, তদন্ত সাপেক্ষে, সেটা তো বিএনপিকে নিতে হবে দায়। একটা দায় নিতে হবে তদন্তের আগেও, সেটা হচ্ছে সরকারটা বিএনপির, আমি যে দল করি সেই সরকারের সময় এই ঘটনা যখন ঘটেছে তখন ওই যে শেখ হাসিনার একটা কথা ছিল না, সরকারের সাবেক প্রধানমন্ত্রী, যে ঘরের ভিতরে তো আমি গিয়ে দেখতে পারবো না যে কি হয়েছে, এই ধরনের একটা খুব সেই সময় আমার নিশ্চয় আপনাদের এটা তো গণতান্ত্রিক জামানায়, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যেখানে যে ঘটনায় ঘটুক না কেন, সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটি যত দ্রুত সম্ভব তদন্ত সাপেক্ষে মানুষের সামনে নিয়ে আসে। এটা রাজনৈতিক ঘটনা। যদি এটি শক্ত হাতে আপনার যেই হোক, আমি কাউকে দোষারোপ করছি না, এমনকি সরকারকেও দোষারোপ করছি না, এই ঘটনার সঙ্গে যারাই যুক্ত থাক না কেন তদন্ত সাপেক্ষে আইনের নিয়ন্ত্রণে নেওয়া। আর দুই হচ্ছে, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো বিরোধী দলের আছে, তারা জামায়াত ইসলাম সহ এনসিপি বা কমিউনিস্ট পার্টি, সকল রাজনৈতিক দলের উচিত এখন এটিকে সিরিয়াসলি নিয়ে মানে তদন্ত যারা করবেন তাদের সহযোগিতা করা। কারণ এটি যদি বাড়তে দেওয়া যায়, আমার বিবেচনায়, আমরা ধরেন ছাত্র জীবন থেকে করে আসছে, অনেক ঘটনার মুখোমুখি হয়েছে, এখন তো আমরা একটা বয়সে এসে দাঁড়াইছি। যারা এখন তরুণ আছে, যারা এখন মধ্যবয়সের আছে, যারা মানে আরও দীর্ঘ সময় রাজনীতি করবেন, তাদের উচিত হচ্ছে শুধু কথা বলা, সমালোচনা এটা না, এটা সত্যিকারে এটা বের করা। যদি বিএনপি অথবা বিবাদমান কোনো গ্রুপ, এনসিপির মিটিং ছিল সম্ভবত,
যে তাদের ভিতরেও কোনো অন্তর্দ্বন্দ্বের কারণে এটা হয়ে থাকে, সেটাও সামনে নিয়ে আসা, দলীয়ভাবে তাদেরও ব্যবস্থা নেওয়া। অর্থাৎ এক কথায় আমার বিবেচনায় এটা ভালো ঘটনা ঘটেনি। জনাব দুদু বললেন যে ঘটনাটা তো ভালো না, তিনি সতর্ক হতে বলেছেন, কিন্তু তাহলে এইভাবে অভিযোগের তীর সরকারি দলের দিকে কেন তুলছে আপনাদের এই সহযোগী দল? এখানে অবশ্য জাতীয় নারী শক্তির আহ্বায়ক আছেন, আমরা তাকে জিজ্ঞেস করব। কিন্তু আসলে কি আইনশৃঙ্খলা পরিস্থিতির সেই রকম একটা অবস্থা দেখা দিয়েছে যে সতর্ক থাকতে হবে অথবা আতঙ্কিত হওয়ার কোনো সুযোগ আছে বলে আপনারা মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। সহ-আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আসলে আজকে এই মুহূর্তে বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষ খেলার আজকে দিকে আর্জেন্টিনা খেলা মনোনিবেশ দেখছে, করেছে। হ্যাঁ। আমরা আলোচনা করছি, এরপরেও বাংলাদেশের জন্য আমরা কথা বলবো, বাংলাদেশের কল্যাণে কথা বলবো। দেখেন, দুদু ভাইয়ের বক্তব্যকে আমি স্বাগত জানাই। ভাই গতানুগতিক ধারাকে পরিহার করে সেখানে তদন্ত চেয়েছেন এবং দোষীদেরকে আইনের আওতায় আনার ব্যাপারে সহযোগিতাও চেয়েছেন। আমি মনে করি যে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু ঘাটতি থাকতে পারে, কারণ কর্মসূচিগুলো কিন্তু রাজনৈতিক দলগুলো কর্তৃক ঘোষিত এবং কে কখন কোথায় যাচ্ছেন সেটা মানে প্রশাসনকে অবহিত করা আছে। তো অবহিতকরণ থাকলে সেই জায়গায় কি কি ব্যবস্থা নেওয়া দরকার ছিল, সেই ইনিশিয়েটিভগুলো প্রশাসন নিয়েছিল কিনা, প্রশাসনের কোনো গাফলতি ছিল কিনা, হ্যাঁ, এই বিষয়গুলো দেখা দরকার। বিশেষ করে আপনারা দেখেছেন যে বক্তব্য চলাকালীন সময়ে ককটেল বিস্ফোরণ হয়েছে। এই ককটেলটা যদি নর্মাল কোনো ককটেল না হতো তাহলে এমন বড় বিপজ্জনক ঘটনাও ঘটতে পারত যে একটা বড় দুঃসংবাদের কারণ আমাদের জন্য আসতো, গোটা রাজনীতির জন্য আসতো, বাংলাদেশের জন্য আসতো। কিন্তু ককটেল জিনিসটাই তো অ্যাবনর্মাল, মানে কোন একটা জিনিস শব্দ করে ফুটবে, অবশ্যই অ্যাবনর্মাল। বাট আমি বলছি এটা যদি আরও বেশি শক্তিশালী হতো, এটা যদি আরও ক্ষতিকর কোনো কিছু এখানে হতো, তাহলে তো এটার দ্বারা পুরো দেশ ক্ষতিগ্রস্ত হতো। আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিটা যে ধারায় 5ই আগস্টের পরে, বিশেষ করে নির্বাচনের পরে এগিয়ে যাচ্ছে, এই গণতান্ত্রিক ধারা এবং বাংলাদেশে একটা বলবো যে গণতান্ত্রিক উন্নয়নও চলছে, অর্থনৈতিক উন্নয়ন চলছে এবং রাজনীতিতে কিন্তু সরকারি দল বিরোধী দল পরস্পরকে যেভাবে ধরাধরি করছে, এর মাধ্যম দিয়ে আবার পরস্পরকে সহযোগিতাও করছেন। অর্থাৎ শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করছেন না, সেখানে কিন্তু সরকার অনেক ধরনের সহযোগিতা বিরোধী দল থেকেও পাচ্ছেন। ঠিক আমি মনে করি যে এই জায়গায় এসে আমাদের ভিতরে কোনো প্রকার প্লটিং তৈরি করা এবং বিচ্ছেদ তৈরি করা এবং বাংলাদেশের অগ্রযাত্রাকে রহিতকরণের জন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটাও দেখার ব্যাপার আছে। বাংলাদেশের বাইরে থেকে অনেকেই কিন্তু বাংলাদেশকে বিভিন্নভাবে বাংলাদেশের বর্তমান সরকার বিরোধী দল সবার ব্যাপারেই কিন্তু হুমকি ধুমকি দিয়ে আসতেছে এবং সেই জন্য বিভিন্ন রকম পরিবেশ তৈরিরও চেষ্টা করছে। সেইগুলোও আমাদেরকে আমলে নেওয়া দরকার। প্লাস হচ্ছে আমি মনে করি যে আইনশৃঙ্খলা বাহিনী যত দ্রুত সম্ভব এ বিষয়ে শুধু অ্যারেস্ট করলেই যে আমরা বুঝে ফেলবো, যে অনেক সময় প্রশাসন কি করে, দায় সারার জন্য রাস্তাঘাট থেকে বিভিন্ন মানুষকে ধরে নিয়ে আসে, নাটক সাজিয়ে অনেক কিছু করে। না, সেটা হচ্ছে কিনা বাট আমরা জানি না। বাট আমরা বলছি যে প্রকৃত দোষীদেরকে এবং এখানে যা ঘটনা ঘটেছে সেটা ইন্টারনাল হোক আর এক্সটার্নাল হোক, যারাই দোষী তাদেরকে এখানে আইনের আওতায় নিয়ে আসা উচিত, বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করানো উচিত। এবং এনসিপি কিন্তু কর্মসূচি ঘোষণার ভিতর দিয়ে তাদের একটা উদারতার পরিচয়ও কিন্তু তারা দিয়েছে। যেখানে যেখানে গেলে সংঘাত তৈরি হতে পারে এরকম জায়গা কিন্তু তারা এড়িয়েই কর্মসূচি দিয়েছেন। এটাও এক ধরনের সরকারের জন্য স্বস্তি। আমরা তো দেখলাম সংঘাত হলো না, হলো সেটা তৈরি করেছে। বাট আমি বলছি যে সরকার একটা স্বস্তির ব্যাপার ছিল, যেখানে গেলে সরকারের টেনশন বেশি থাকতো, যেখানে গেলে সরকার অস্বস্তিতে পড়তো, সেই জায়গাগুলো তো অলরেডি ডিক্লেয়ার্ড। সো দ্যাট আমি মনে করি যে এই জায়গা থেকে সরকারকে আরও সিরিয়াস হওয়া উচিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী তো এখন দেশে নাই, প্রতিমন্ত্রী সহ যারা সচিব আছেন এবং এর সাথে কমিটির মেম্বাররা আছেন, তাদেরকে এই ব্যাপারে আরও নড়ে চড়ে বসা উচিত। মনিরা শারমিন, আপনি একটু বলবেন, কেননা আক্রমণ হয়েছে আপনারই মূল দলের উপরে এবং এই আক্রমণ হওয়ার সাথে সাথেই প্রায় বিএনপিকেই দায়ী করা হয়েছে। আবার এটাও বলা হচ্ছে যে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক সব আসুক, এরকম একটি কথা বলা হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ তো ভ্যানিশ, এটা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব জনাব শফিক।
উনি বলেছেন আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে গেছে। তো যারা ভ্যানিশ হয়ে গিয়েছে তারা কি আপনি মনে করেন যে এখনো এরকম অবস্থায় আছে? আর আপনারা কেন সরকারি দলকে দায়ী করছেন? সরকারি দলের তো পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো প্রয়োজন নাই। ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার এখানে আলোচক হিসেবে যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। দেখেন, প্রশ্নটার মধ্যে একটু অসুবিধা আছে। আপনারা যেভাবে করে আসলে আলোচনাটা শুরু করলেন, প্রথমত সরকারের তো এখানে দায়িত্বশীল হতে হবে, মানে সরকারই তো দায়িত্বশীল, মানে আর কাকে বলবে আর কি। বিষয়টা হচ্ছে যে গতকালকে আমাদের কর্মসূচির শুরু হয়েছে, এবং এটা আমরা পুরো মাসব্যাপী আমরা কিভাবে কোথায় কবে যাব, কয়টার সময় যাব, এভরিথিং হ্যাজ বিন ডিক্লেয়ার্ড। সো এই জায়গা থেকে স্বাভাবিকভাবেই আমরা যখন যেখানে যাই তখন সেইখানকার যে স্থানীয় প্রশাসন তাদের সাথে এক ধরনের আমরা জানাই যে আমরা কোথায় যাচ্ছি, একদম কোন জায়গায় সমাবেশটি করব এবং কখন করব, এটা আমাদের মোটামুটি প্রশাসনের সাথে এক ধরনের যোগাযোগ থাকে। গতকালকেও তার ব্যত্যয় হয়নি। আমরা সেই যোগাযোগটা মেনটেন করেই যেখানে আসলে সমাবেশ সেখানে কিছু দূর হেঁটে তারপরে সমাবেশস্থলে যখন পৌঁছানো হয়, এবং তখন আপনারা যেটা জানেন, সবাই দেখেছেন যে বক্তব্য চলাকালীন এরকম একটা ঘটনা ঘটেছে। আপনি কি গিয়েছিলেন সমাবেশে? না, আমি গতকালকে যাইনি। তো আপনাদের একজন নারী নেত্রী বক্তৃতা দিচ্ছিলেন। জি, তিনি সেখানেই সাভারেই উনি নির্বাচন করেছেন। তো ওনার বক্তব্যকালেই এই ঘটনাটি ঘটেছে। এখন এটার যেটা আমি জানি সেটা হচ্ছে যে 2 জন যুবলীগের নেতা গ্রেপ্তার হয়েছে অলরেডি। তো সেই জায়গা থেকে এখানে আপনি যেটা বললেন যে কারো একটা রেফারেন্স দিয়ে বললেন যে আওয়ামী লীগ নাই, ভ্যানিশ, তো আমি জানি না এই কথাটা ওভাররেটেড কথা, হয়তো আপনি কি হিসেবে বলছেন, কারণ বক্তৃতায় বলেছেন, মানে আমি জানি না যে এটা উনি বলা না বলায় তো আসলে তারা ভ্যানিশ হয়ে যাচ্ছে না। এবং এর পরবর্তীতে তো আরও অনেক, মানে অন্তর্বর্তীকালীন সরকারের পরে তো আরও বেশ খানিকটা দিন আমরা পার করেছি, তার মধ্যে তো নানান ধরনের অপকর্ম আমরা দেখেছি এবং তাদের মিছিল দেখেছি। সুতরাং এটা তো অস্বীকার করবার জো নাই যে তারা আছে। ভাই বলছিলেন অন্তর্দ্বন্দ্ব হতে পারে। বিষয়টা হচ্ছে যে অলরেডি যখন 2 জন গ্রেফতার হয়েছে তখন আসলে অন্তর্দ্বন্দ্বের কথাটা বোধহয় আসে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আলোচনাটা যেভাবে শুরু হলো, আমার কাছে মনে হলো যে আলোচনাটা এমন করে শুরু হলো যে চোর চুরি করলো, আমরা এখানে পুলিশ কেন ধরছে না চোরকে, এটা না বলে প্রশ্নটা আমরা শুরু করলাম এভাবে যে গৃহস্থের দরজাটা কাঠের কেন, লোহার কেন না। না, এটা বলা হয়নি। না, বলা হয়নি। প্রশ্ন করা হয়েছে এইটাই যে সরকারকে দায়ী করা হয়েছে, সরকারের দায়িত্ব আসলে কতটুকু? এক্স্যাক্টলি, সরকারের দায়িত্ব আছে। কারণ যখন বিরোধী দলের যে কোনো বিরোধী দল আসলে যখন কোনো একটা যে কোনো রাজনৈতিক দল আর কি যখন আসলে কোথাও সভা সমাবেশ করবে, এটা তো তাদের রাজনৈতিক অধিকার, সেই জায়গাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা সেটা হচ্ছে সরকারের দায়িত্ব। এবং দেখেন, যদি আপনি বলেন যে কোনো দায়িত্ব নাই, তাহলে আমাদের এই যে এত পয়সা দিয়ে ছিল না, হ্যাঁ, আপনাদের সমাবেশে কোনো পুলিশের পাহারা ছিল না? পুলিশের পাহারা ছিল কিন্তু তারা দূরে ছিল। কিন্তু দেখেন, ইন্টেলিজেন্সের যে ব্যর্থতা, গোয়েন্দা, আমরা যে এত পয়সা দিয়ে গোয়েন্দা পালি আমাদের বাংলাদেশের জন্য, তাদের আসলে কাজটা কি? মানে তারা যদি এই তথ্যটুকু না দেয়, তো একটা জায়গায় সমাবেশ হবে এবং এমন তো না যে আমরা হঠাৎ করে আজকে মানে গতকালকে চলে গেছি, ব্যাপারটা তো তা না। তো অলরেডি এটা যেহেতু ডিক্লেয়ার্ড একটা প্রোগ্রাম, সেখানে এই গোয়েন্দা তৎপরতা যদি আসলে এই অবস্থা হয়, আমরা এর আগেও দেখেছি। দেখেন, গোপালগঞ্জের কথা ভাই মনে হয় খানিকটা বলবার চেষ্টা করেছে। গোপালগঞ্জে আমাদের না যাওয়াটা কিন্তু কোনোভাবেই সিকিউরিটি কনসার্ন থেকে না। উনি গোপালগঞ্জ বলেন না, উনি বলছেন সংবেদনশীল এলাকা। সংবেদনশীল মানে উনি হয়তো মনে মনে গোপালগঞ্জ বলেছেন, আমি প্রকাশ্যে বললাম আর কি। সরকারের জন্য স্বস্তির না, এখানে আমরা সরকারি দলের এমপি এক্স্যাক্টলি তিনজনই সরকারি দলের এমপি। তো আমি মনে করি না এটা অস্বস্তিকর। আমি এই জায়গায় বলেছিলাম যে তাহলে সরকারি দলের 3 জন এমপি হয়েছে গোপালগঞ্জে, প্রথমবারের মতন একটা বড় ব্রেক হয়েছে। প্রধানমন্ত্রীর সফর খুব দ্রুতই ওখানে হওয়া উচিত, তাহলে আমরা বুঝবো যে কেমন, সেটা আমরা এখান থেকে শুনতে পারবো। আপনি যেখানে ছিলেন, আমার কথা এটাই যে আসলে গোপালগঞ্জে আমাদের প্রোগ্রামটা না করা হচ্ছে, ইটস নট অ্যাবাউট সিকিউরিটি কনসার্ন, রাদার আমরা আসলে এইবারের যে পদযাত্রাটা গতবার আমরা জেলা পর্যায়ে করেছিলাম, এবং আমরা ডিসেন্ট্রালাইজড ওয়েতে উপজেলা পর্যায়ে করছি। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের তো সাংগঠনিক বিস্তারটা আরও তৃণমূল পর্যন্ত আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই জায়গায় আমাদের উপজেলা পর্যায়ে আমরা চেয়ারম্যান প্রার্থী আমরা সমর্থন দিয়েছি কিছু কিছু জায়গায়, আমরা সেই জেলাগুলো ধরে ওই উপজেলাগুলোতেই আসলে প্রোগ্রামগুলো করছি, আমরা জেলা শহরে প্রোগ্রাম করছি না। সুতরাং গোপালগঞ্জে এখনও আমাদের অলরেডি আমাদের একজন নারী, হয়তো সামনে যে 100
আরও 100টি উপজেলার আমরা ঘোষণা করব। সেখানে আমাদের অলরেডি একজন নারী এবং 2 জন পুরুষ প্রার্থী আছে গোপালগঞ্জে। এটা আপনাদের মানে জ্ঞাতার্থে জানালাম। তো এই জায়গা থেকে আমরা হয়তো নেক্সট বার এই গোপালগঞ্জে হয়তো আমরা যথারীতি আমাদের যে কর্মসূচি থাকবে সেই কর্মসূচিতে গোপালগঞ্জ থাকবে। তো এটা ইটস নট অ্যাবাউট সিকিউরিটি কনসার্ন, তবে এই বিষয়টা অবশ্যই সরকারের একটা দায়িত্বশীলতার জায়গা আছে যে কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশের ক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, এই দায়টা সরকারের নিতে হবে। এটা আসলে কাদা ছোড়াছুড়ি করে কেন গেল, ঠিক সময় গেল না, অন্তর্কন্তর হতে পারে, এগুলো দায় সারা কথা। এগুলো আমার মনে হয় যে আমরা এখন না বলি। এবং জনাব নাহিদ ইসলাম আমাদের এনসিপির আহ্বায়ক, তার যেই বক্তব্য, সেই বক্তব্য আমি মনে করি যে এটা বুঝতে হবে যে ওই সময় কি ঘটনাটা ঘটেছে এবং ওই সময় বিদ্যুৎ চলে গেছে এবং এইটা একটা আমাদের ওই সময় মনে হয়েছে এটা একটা প্ল্যান। এবং আজকেও কিন্তু সংসদে জনাব আক্তার হোসেন মাননীয় এমপি তিনিও কিন্তু বলেছেন যে ওই সময় কেন বিদ্যুৎ চলে গেল, এটা কি কোনো প্ল্যান কিনা, এটা সরকারের খতিয়ে দেখা উচিত। সুতরাং আমার মনে হয় যে এইখানে ওই সময়ে আমাদের 4 জন সহযোদ্ধা তারা আক্রান্ত হয়েছে। তো সেই জায়গা থেকে সেখানে সরকারের দায় দেওয়া ছাড়া আমি জানি না আর কার দায় দিলে আপনারা হয়তো ওয়েলকাম করতেন। রেজওয়ানা স্নিগ্ধা, আপনার কি মনে হয় যে সরকার কতটুকু দায়ী? সরকারকে কেন দায়ী করা হচ্ছে? সরকার তো পাহারার ব্যবস্থা করেছে, সরকার অনুমতি দিয়েছে, প্রশাসনের সঙ্গে যোগাযোগ ছিল, সেটা মনিরা বলেছেন। তাহলে সরকার আর কি দায়িত্ব নেবেন, মানে আর কি দায়িত্বের জায়গা আছে? না, প্রথম কথা হচ্ছে যে সরকার দায়িত্ব নেবে মানে যে কোনো রাষ্ট্রে যখন কোনো বিস্ফোরক ঘটে বা কোনো কিছু, সেটা ডেফিনেটলি নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বটা তো রাষ্ট্রের, সরকারের, যিনি চালান। তো সেই জায়গাটা থেকে সরকারকে দোষারোপ করা খুবই স্বাভাবিক আমি মনে করি। কারণ আমি যদি এখন রাস্তা দিয়ে যাই, রাস্তা দিয়ে হঠাৎ করে যদি একটা ওই যে ফ্লাইওভার থেকে কোনো কিছু আমার ঘাড়ের উপর এসে পড়ে, ককটেলটা বাঁধবেন, সেটার দায়িত্ব কি আর সরকারের? অবশ্যই সংশ্লিষ্ট কর্মকর্তার। আপনি ঠিক মতো ওখানে নিশ্চয়ই দুর্নীতি করেছেন, কোনো না কোনো সরকারের ডেফিনেটলি এইভাবে যায়। সেই হিসাবে হয়তো একটা হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাব, হ্যাঁ সেটা হতে আর একটা হচ্ছে নিরাপত্তা জনিত বিষয়। একটা ফ্লাইওভার ওখানে আছে, ওটা যে কোনো সময় পড়তে পারে যদি রক্ষণাবেক্ষণ করা না হয়। আরেকটা হচ্ছে ওইখানে তো রোজ জনসভা হয় না, না অবশ্যই যারা জনসভা করতে যাবে তারা কি নিজেদের নিরাপত্তা ব্যবস্থা রাখার কি কোনো দায় দায়িত্ব আছে কিনা? এটা তো ডেফিনেটলি দেখেন, এখানে প্রথম কথা হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করেছেন সেখানে সবচেয়ে বড় যেটা সংকট হয়েছে, জনাব নাহিদ ইসলাম তো এখন বিরোধী দলীয় চিফ হুইপ, উনি খুব ইমিডিয়েট একটা রিয়াকশন দিয়েছেন আমার কাছে মনে হয়েছে যে, এবং এই দায়টা একদম ডিরেক্টলি গভর্নমেন্টকে দিয়ে দেওয়াটা আমার কাছে মনে হচ্ছে এক ধরনের আরেকটু ম্যাচিউর হতে পারতো। মানে আপনি যখন আপনি একটা সরকারকে এরকম করে সরাসরি বলে দিচ্ছেন যে এতে মনে করার একটা পরিসর তৈরি হয় যেখানে কোনো পরিকল্পনা করে হয়তো বা করা হয়েছে, কিন্তু বিষয়টা এই ধরনের ক্লেম করতে গেলে কিন্তু আমাদেরকে একটা তদন্ত আসতে হবে বা রিজন থাকতে হবে। যেই নাহিদ ইসলামের বাসায় মানে সংসদ শুরু হওয়ার প্রথমেই পুরো বাংলাদেশের ইতিহাসে জানাই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাসায় গিয়েছেন এবং সম্পর্কটা যখন এরকম, সেই জায়গায় সভাপতির বাসাতেও গিয়েছেন, সেই জায়গায় এরকম সরাসরি এরকমভাবে প্রশ্ন করাটা আমার কাছে মনে হয়েছে যে এটা খুব ইমিডিয়েট একটা রিয়াকশন হতে পারে, যে এরকম একটা ঘটনা ঘটেছে সেটা হতে পারে। আর যদি নিরাপত্তার প্রসঙ্গটা বলেন সেটা উনি যথার্থভাবে বলবেন, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে আমার প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা, একটা কথা না বলে পারছি না। দেখেন, আমি শুনছিলাম, এটা ফলো আপও করছিলাম, যেহেতু সাভারে হয়েছে, সাভার ঈদগাতে ওদের ঘটনাটা হয়েছে, ওনাদের পারমিশন টাইমটা দেওয়া ছিল হচ্ছে 6টার সময়, সন্ধ্যা 6টায়। ওনারা সেখানে সমাবেশটা শুরু করেছেন 9টার দিকে। সো এখানে 3 ঘন্টা লেটেরও একটা ব্যাপার আছে, এক। আর দুই, আরেকটা কথা আমি বলছি যে তাতে করে কিন্তু কোনো কিছু জাস্টিফাই হচ্ছে না। আমি বলছি যে এগুলো কিন্তু ফলো আপ আমরা জানতে পারছি কি করে, তার মানে হচ্ছে গভর্নমেন্ট এই বিষয়ে খতিয়ে দেখছেন। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ যে এনসিপির শুধু এখানে না, আমি খুব রিগোরাসলি দেখছি অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের সময় থেকে তাদের ঢাকার যে কার্যালয় তার সামনেও কিন্তু এরকম, এটা নিয়ে আমার একটা প্রশ্নই আছে, এটা আমি মনে রাখা করব। হ্যাঁ, তাহলে আপনি খেয়াল করে দেখেন এখানে কিন্তু ব্যাপারটা এই সরকার কেন্দ্রিক আরও না, যে ব্যাপারটা দেখা যাচ্ছে যে এর আগেও কিন্তু এরকম পরপর ঘটনাগুলো ঘটছে, সেটি কিন্তু আমার জন্য একজন শিক্ষক হিসেবে অ্যালার্মিং। মানে এটা নিশ্চয়ই কোনো একটা রিজন আছে, এটা ওনাদের দলগত জায়গা থেকেও কিন্তু এই কনসার্নটা ওনাদের থাকা উচিত আমি মনে করি। কারণ এটা কোনো একটা সরকার কেন্দ্রিক হচ্ছে, এটা বলার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কে বা কারা এবং কেন বারংবার একই পার্টির পরে এরকম পরপর এবং খুব ক্লোজ সময়ের মধ্যে, এমন না যে অনেক বড় সময়ের মধ্যে। আচ্ছা, আরেকটা কথা বলি, 2026 সালের ডিসেম্বর মাসে কেরানীগঞ্জে আপনার একটা মাদ্রাসাতে
400 কুড়া মাদ্রাসার নাম হচ্ছে আমার এখনো পুরা নাম 24 উম্মাতুল কুড়া, না না না, এই যে 25শে ডিসেম্বরে 25শে ডিসেম্বরে 250 কেজি বোমা এবং 400 কেজি রাসায়নিক দ্রব্য ককটেল বানানোর জন্য পাওয়া গেছে। গত মার্চ মাসে আপনার আশুলিয়াতেও একই রকমভাবে পাওয়া গেছে। তাহলে এটা একটু একটু যদি আপনি খেয়াল করেন, এবং পুলিশ এখানে কারাতে শেখাচ্ছিল এরকম একটি দলকে আটক করেছে, কারাতে ছদ্মবেশে তারা। না, কিন্তু এটা কিন্তু সবকটা মাদ্রাসাই, মানে এটা কিন্তু আমার কথা না, মানে ডাটা বলছে, ঠিক আছে? তাহলে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু ককটেলই মানে পুলিশের অনুসন্ধান দেখা যাচ্ছে যে এরকম বিস্ফোরণ হচ্ছে এবং সেখানে পাওয়া যাচ্ছে। এগুলাকে এত বিচ্ছিন্নভাবে লাইটলি দেখাটা সরকারের উচিত না। আমি ব্যাপারটাকে শুধু এনসিপি কেন্দ্রিকও মনে করি না, আমি ব্যাপারটাকে খুব লাইটলি দেখার বিষয় মনে করি না। কারণ আপনি জানেন আমাদের এখানে এই খেলার মৌসুমেই হঠাৎ করে সাদা পতাকা পাওয়া গেছে, কলেমা খচিত পতাকা পাওয়া গেছে। আপনি জানেন যে এটা নিয়েও কিন্তু একটা তৈরি হয়েছে। এটা ফেসবুকে বলা হয়েছিল, একজন আহ্বান জানিয়েছেন এবং তারপরে এটা দেখানো শুরু হয়েছে। না না, সেটি নিয়ে তো অনেক আলোচনাও হয়েছে। যিনি আহ্বান জানিয়েছেন তাকে তো কিছু বলা হয়েছে? এখানে শুনেন, কলেমা লাগানো পতাকা কোনো দোষের কিছু না, সেটা তো মানুষ লাগাতেই পারে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, একই সাথে ক্রনোলজিক্যালি বেশ কয়েকটি মাদ্রাসাতে বম তৈরির ঘটনা আপনার সামনে ডাটা আকারে দেখানো যাচ্ছে। একই সাথে একটা পলিটিক্যাল পার্টির মধ্যে এরকম ঘটনা ঘটছে, এবং একই সাথে মনে রাখা প্রয়োজন একটি দলকে নিষিদ্ধ করেও রাখা হয়েছে। একই সাথে হোলি আর্টিজানের মতো ঘটনাটাও কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ আছে। এই বিষয়গুলোকে সঠিক তদারকি না করলে সরকারের জন্য কিন্তু দায় আসার সম্ভাবনা। আপনি একটা সতর্কতামূলক কথা বলেছেন মনিরা। আমি শুধু একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, এর আগে যে আপনাদের কার্যালয়ের সামনে একাধিকবার ককটেল বিস্ফোরণ হয়েছিল, কেউ কি ধরা পড়েছে অথবা কোনো শাস্তির প্রক্রিয়া বা বিচারের প্রক্রিয়া কিছু কি হয়েছে? ওটা তো অন্তর্বর্তী সরকারের সময় ছিল। সেই সময় তো আমরা স্বাভাবিকভাবেই যখন বারবার এরকম ককটেল বিস্ফোরণ হচ্ছিল তখন আমরা ওটা তো শাহবাগ থানা আপনারা জানিয়েছিলেন সবাইকে, আমরা জানিয়েছিলাম। এবং এবং তখন আসলে কারা দায়ী ছিল? তখন তো আপনি বলেছেন সরকারকে একটা দায়িত্ব নিতে হবে, তাহলে অন্তর্বর্তী সরকার কি দায়ী ছিল তখন? অবশ্যই দায়ী ছিল। তো আপনারা কিন্তু চাপ দেন নাই, তাদেরকে চাপ দেন নাই? আমরা চাপ দিয়েছি, এবং তারা এমন কি কাউকে হয়েছে ধরতে পেরেছিল? না, এমন হয়েছে যে আমাদের মানে এটা তো আসলে একবার দুইবার হয় নাই, বারবারই হয়েছে। এবং একবার তো আমরাই হাতে নাতে ধরেছি, সে ছাত্রলীগের সাথে জড়িত ছিল, এবং পরবর্তীতে আমরা পুলিশের কাছে সোপর্দ করেছি। এখন কি অবস্থায় আছে এই মামলা বা অন্য কিছু? মামলা করা হয়েছে, এবং এটা তো মানে সেই সময়ে মামলা করা হয়েছিল। এখন কি অবস্থা আছে আপনি কি জানেন? সেটা আপডেট হচ্ছে আমার কাছে অবশ্য নাই। কিন্তু এই ঘটনাগুলো যখনই ঘটেছে আমরা সরাসরি পুলিশের কাছেই আমরা সোপর্দ করেছি, এবং পুলিশের কাছেই আমরা জিডি করেছি বারবার করে। এবং এর ফলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই সময় আমাদের মানে যেই সময়টা এই ঘটনাগুলো ঘটছিল বারবার করে, তখন কিন্তু পুলিশই প্রহরার ব্যবস্থা করা হয়েছিল। ধন্যবাদ। আমরা জনাব সাজিদুল হক রুবেল আপনার কাছে আসি। এই যে পরিস্থিতি, একদিকে আশঙ্কা ব্যক্ত করেছেন স্নিগ্ধা, সরকারি দলের যিনি প্রতিনিধি, তিনি বলেছেন যে সরকার যথেষ্ট মনোযোগী অবস্থায় আছে। বিরোধী দলের একজন নেতা রয়েছেন, তিনি বলেছেন যে সরকারকে আরও দায়িত্বশীল হতে হবে, বিশেষ করে সেন্সিটিভ এরিয়াগুলিতে এনসিপি যাচ্ছে না, তারা ভালো কাজ করেছে। এবং মনিরা বলেছেন যে সরকারকে একটা দায়িত্ব নিতে হবে। আপনার কি মনে হয়, আসলে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে? আসলে আমাদের ভয় পাওয়ার কিংবা আমাদের শঙ্কার কারণ আছে? ধন্যবাদ। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে সার্বিক অবস্থা, সেটা একটা আলোচনা, আর এটা কিন্তু আরেকটা আলোচনা। যদি রাজনৈতিক দলই আক্রান্ত হয় কিংবা রাজনৈতিক দলই চিন্তিত হয়, সাধারণ মানুষ কি অবস্থা আছে? নানা কারণেই হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থা থেকে এটা নাজুক। এটা আপনিও জানেন, আমি জানেন, এটা বহুবার আমরা আলোচনা করেছি। ওটা আবার চর্বিত চর্বণ করা লাভ নাই। কেন নাজুক সেটা আমরা জানি। তো সেই জন্য আমাদের প্রত্যেকটা মানুষেরই জানমালের নিরাপত্তা এখন যে কোনো সময়ের চেয়ে কম, এটা আমাকে স্বীকার করতে হবে। ঠিক আছে, যে এটা কম আমাদের। সেই জায়গা থেকে আমাদের রিকভার আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় করতে পারার কথা ছিল সবচেয়ে বেশি। অরাজনৈতিক সরকার ছিল, নিরপেক্ষ সরকার ছিল, তারা হলো অনেকটা করার কথা, কিন্তু তারা করতে পারেন নাই, বরঞ্চ এইটা আরও ডেটোরেট করছে। এখন দেখার বিষয় হচ্ছে একটা গণতান্ত্রিক সরকার আসার পর এটা হচ্ছে গত 5 মাস বা গত কয়েক মাসের মধ্যে এইটা সিচুয়েশন কি ডেভেলপ করেছে কি করে নাই। তো এটা যদি বলতে চাই তাহলে আমার অ্যাফার্মেটিভ কিছু বলার আপাতত সুযোগ নাই। এবার আসি হচ্ছে যে যেই ঘটনাকে কেন্দ্র করে এই প্রশ্নটা আপনি ছুড়ে দিলেন, সেই ঘটনাটার দিকে যদি আমরা ফিরতে চাই তাহলে দেখতে হবে যে হ্যাঁ, এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে যেটা দুদু ভাই বলছেন যে হ্যাঁ আমরা গভর্নমেন্ট, ওনারা গভর্নমেন্টের তো অবশ্যই হচ্ছে
প্রত্যেকটি নাগরিক থেকে শুরু করে প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক দল সকলের নিরাপত্তা নিশ্চিত করবার একটা নৈতিক দায়িত্ব আছে, সে থেকে তাদের দায়িত্ব মধ্যে পড়ে, তাদের ওইভাবে তাদের দায় পড়ে। কিন্তু আমরা যেভাবে তাদের এই মুহূর্তে এনসিপিকে যে বক্তৃতা বিবৃতি ইত্যাদিতে দেখছি, সেটা আসলে ওর মধ্যে নাই। হ্যাঁ, ওইটুক ফর্মের মধ্যে নাই, মানে দায়, সরকারের দায়িত্ব ছিল, সরকার ব্যর্থ হচ্ছে, এই জায়গায় নাই। এটা ওটা দায়ী করে ফেলতেছে, অ্যাকিউজ করে ফেলতেছে, এবং সাথে সাথে আবার এই অভিযোগও আসতেছে যে এখানে আওয়ামী লীগ বিএনপি সব এক হয়ে গেছে। এটা খুব মানে সিগনিফিক্যান্ট একটা মানে বক্তব্য। এখন এই বক্তব্য যদি টু মাচ আর্লি হয়, যা ঘটে নাই তা যদি বলা হয়, তাহলে রাখাল ছেলের বাঘ আসছে মধ্যে বক্তব্য। বরঞ্চ হচ্ছে আমাদের ম্যাডাম যেটা বলেছেন সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়, মাদ্রাসায় পাওয়া যাচ্ছে, এটা যেমন সিগনিফিক্যান্ট, এটা নিয়েও তো কথা বলা দরকার, এটা নিয়েও এনসিপির কথা বলা প্রয়োজন, এটা নিয়ে সবারই কথা বলা প্রয়োজন। এবং এই দেশে তো এককালে হচ্ছে গিয়ে মানে আফগানিস্তানে যারা যুদ্ধ করে এসেছিলেন, যারা ট্রেনিং নিয়ে এসেছিলেন, বোমা বানানোর ট্রেনিং নিয়ে এসেছিলেন, তাও তো এই দেশে একসময় কর্ম তাদের ছিল, এবং তাদের অনেকেই তো গ্রেপ্তার হয়েছিল। বিএনপি জামাত ইসলামের আমলে তারা গ্রেপ্তার হয়েছিল, তাদের বহু ঘটনা ঘটেছে অতীতে। কিন্তু তারপরে আবার দেখেছি যে শাস্তিপ্রাপ্ত এরকম অনেক লোক জেলখানা থেকে বেরিয়ে গেছে, কেউ জেল ভেঙে বেরিয়ে গেছে, কারো মামলা খারিজ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি বলছি, কারণ আমার পল্টনে 2001 সালের 20 জানুয়ারি কমিউনিস্ট পার্টি সমাবেশে এই ছোটোখাটো ককটেল ফুটে নেই, রীতিমতো বোমা ফুটেছে। সেখানে আমার 6জন কমরেড, ঠিক আছে, আমার শ্রমিক কমরেড থেকে শুরু করে ছাত্র কমরেড, 6 জন কমরেড সেদিন আমার ওখানে মৃত্যুবরণ করে, এবং এখনও অনেক পঙ্গু কমরেড আমার রয়ে গেছে। ঠিক আছে, ওটা না তো বড় সড়ো কথা হয় না, কারণ এটা কমিউনিস্টদের বিষয় আর কি। তো সেটাও কিন্তু হচ্ছে গিয়ে করার পর তখন কিন্তু আমরা এই ল্যাঙ্গুয়েজে কথা বলি নাই, বরঞ্চ তখনকার হোম মিনিস্টার নাসিম সাহেব বলেছিলেন আর কি, সরাসরি পার্লামেন্টের দ্বারায় তিনি বলে দিয়েছিলেন 22 জানুয়ারি এটা জামাত ইসলাম করছে। সাংবাদিকরা আমাদের অফিসে ছুটে আসে, আমরা কি বলি, তো আমাদের তৎকালীন সাধারণ সম্পাদক মুজাসেম সেলিম বলেছিলেন, ঘটনা কি হয়েছে আমরা আগে জানতে চাই, আমরা এটা নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত করতে চাই, এটাকে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমরা এই ব্যাপারে লড়াই এবং সংগ্রাম করব আমার শত্রুর বিরুদ্ধে। কিন্তু আগেই যদি আমি কারো নাম বলি, কোনো কারো দায় দিয়ে দিই, সেদিন যদি আমরা জামাত ইসলামকে দায় দিতাম যে পল্টন হত্যাকাণ্ডের জন্য, পল্টনের বোমা বিস্ফোরণের জন্য, তাহলে প্রকৃত অপরাধীদেরকে ধরা সম্ভব না। আপনি মনে করেন যে অতি দ্রুত প্রতিক্রিয়াটি আসলে রাজনৈতিক ভালো সিদ্ধান্ত না, এটা বলতে চান? কোনটা অতি দ্রুত যে প্রতিক্রিয়া তো রাজনৈতিকভাবে ভালো সিদ্ধান্ত হতেই পারে না, এবং রীতিমতো একটা অপেশাদার সিদ্ধান্ত। প্রকৃত ঘটনা, প্রকৃত ষড়যন্ত্রকে আপনি ভালো ধরতেই পারবেন না। তাহলে আমরা মুস্তাফিজ আপনার কাছে আসি। খেলা বেশ জটিল অবস্থায় আছে এখনো, কিন্তু আমরা এই মুহূর্তে আপনার কাছে যেটা জানতে চাই, আসলে কি প্রতিক্রিয়াটা অনেক অতিরিক্ত দ্রুত হয়ে গিয়েছে, অথবা প্রতিক্রিয়া যার দিকে ব্যক্ত করা হচ্ছে বা আঙুল যেদিকে তোলা হয়েছে সেটা না করে বরং তদন্ত পর্যন্ত অপেক্ষা করার দরকার ছিল, যেটা আগে তারা করেছেন তাদের প্রধান কার্যালয়ের সামনে যখন এই একই ধরনের বিস্ফোরণ হয়েছিল? দেখেন, বিষয়টা এটা আমি একটা উড়াধুরা টাইপের ঘটনা মনে করি। ধরেন গতকালকে 10,000 বাস চলাচল করছে, একটা বাস উল্টে গেছে। কেন বলছি, এখন রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার মানে অন্তত যদি 3টা রাজনৈতিক দল করি, বিএনপির সহযোগী বন্ধু দল জামাত এবং এনসিপি, তাদের মধ্যে হবে কেন? বিএনপির তো কোনো অর্থেই প্রতিদ্বন্দ্বী না, এনসিপি সহযোগী, জামাতও সহযোগী, তো সেখানে এই দায়ীটাই করার মধ্যে না। দেখেন, আপনি যদি পরিসংখ্যানটা দেন, কয়েকদিন আগেই গত 6 মাস বা 1 বছরে বিএনপির প্রায় সব রাজনৈতিক নেতাকর্মী মারা গেছে 60-65 জন সম্ভবত, তার মধ্যে 54 জনই বিএনপির নেতাকর্মী। আপনি গত 6 মাসে যত এই সভার সমাবেশের সংঘাতের কথা যদি বলেন, গোলমাল হয়ে পণ্ড হয়েছে বা মারপিট হয়েছে, বিএনপির আভ্যন্তরীণ এটা বেশি। সেখানে এনসিপির এমন কি কর্মসূচি, যে কর্মসূচিতে সরকারের মানে একটা মানে হৃদকম্পন শুরু হবে, আর সেখানে ওখানে লোকালি বলে দেবে যে ওখানে হামলা চালাও। এখন গণতন্ত্রের আমি বলবো যে এক অর্থে বসন্তকাল চলছে।
এই বসন্তকালে বিএনপি কেন হামলা করবে এনসিপিকে অথবা জামাতকে? কারণ আপনি যদি দেখেন বাস্তব অবস্থাটাকে, আপনি পার্লামেন্টে, আমি এখন আগে যাইতাম না, এখন মাঝে মধ্যে যাই, সচিবালয়ে যাই, আমি দেখি যে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সারা দিন এনসিপি জামাতের নেতাকর্মীরা এই মন্ত্রী ওই মন্ত্রী তাদের রুমে তৎপরতা যাচ্ছে, আছে। দপ্তরে যাচ্ছে, তাদের বিভিন্ন কাজকর্ম তদবির নিয়ে তারা দৌড়ঝাঁপ করছে, যেমন বিএনপির এমপিরা করছে তেমনটাই। কোনো দিন আপনি সারা দিন যদি পার্লামেন্টের আপনি যদি সেশনের বাইরের অংশগুলি দেখেন, আপনি সচিবালয়ে যান, এতে যান, আমি যেটা বললাম একেবারে শতভাগ সত্য কথা, কারণ আমি নিজে প্রত্যক্ষদর্শী। আজকে আমি এরকম একটা দৃশ্য দেখছি যে একজন মন্ত্রী রুমে জামাতের একজন এমপি আসলেন একটা ইয়ে নিয়ে, সে সাথে সাথে সেটা নোট ডাউন করে বলে যে ঠিক আছে আপনি যান, আমি বলে দিচ্ছি। এইরকম একটা চমৎকার পরিবেশে আমরা যদি বিরোধ খুঁজি, একে ওকে দায়ী করি, ঠিক হবে না। আমি তো বললাম তো, এই যে 10,000 বাস কালকে চলাচল করছে, তার মধ্যে একটা বাস মনে করেন উল্টে গেছে, সেই বাসের যাত্রীরা ছিল এনসিপি। ওইরকমই ঘটনা, তার বাইরেও যদি কিছু থাকে সেটা নিয়ে আপনি কি এমন বলতে চান আচরণ এটা করা বিচ্ছিন্ন উচিত না। ঘটনা, মানে এটা জি? কোনো পরিকল্পনার অংশ না, এটা বিচ্ছিন্ন কোনোভাবেই ঘটনা? না, একেবারেই বিচ্ছিন্ন। আমি মানে কি বলবো, আমি সামগ্রিক রাজনৈতিক যদি বাস্তবতা দেখি, তাই দেখি। ওই যে দেখেন আপনি, ওই যে মান্নান ভাই যেটা বললেন, কি বললেন, তারা সরকারকে সহযোগিতা করছেন, কোনো কোনো পয়েন্টে বিরোধিতা করছেন। আপনার কি মনে হয়, আমি তো বলছি তো, এই পার্লামেন্টে বিরোধী দল হচ্ছে রুবিন ফারহানা, এই পার্লামেন্টে মাত্র। বিরোধী দল জামাত না এনসিপি, একজনই মাত্র। একজনই বিরোধী দল হিসেবে অ্যাক্ট করে। আপনি তো এখন তিনিও তো গণমাধ্যম কিছুদিন কর্মী আগে হিসেবে আমি যা বিএনপিতে দেখি, ছিলেন, নতুন কিছুদিন গবেষণা আগে ভাই। বিএনপিতে ছিলেন। না, যাই হোক না কেন, আমি বলছি এখনকার বাস্তবতায় আমি মানে রুমিন ফারহানার কণ্ঠ, তার উপস্থাপনা, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে মনে হয় যেন উনি হচ্ছেন বিরোধী দল। জামাতকে আর এনসিপিকে আমার বিরোধী দল এখনো পর্যন্ত মনে হয় না। সামনে হয়তো হইতে পারে, কিন্তু এখনকার অবস্থায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেইটাকে আমার কোনোভাবেই, আমার এটা খুবই কষ্ট লাগবে মনে করতে যে এখানে বিএনপি হামলা চালাইছে অথবা জামাত হামলা চালাইছে। এনসিপি তো এখন কোনো ফ্যাক্টরি না। আপনি জামাতের, আপনি পার্লামেন্টে যদি দৃশ্যটা দেখেন, ক্যামেরা যখন ধরে, দেখবেন যে জামাতের বিশাল দলের মধ্যে ফোটা ফোটা কিছু টপ বসে আছে, সেগুলো হচ্ছে এনসিপি। তো এখন এনসিপির এটা বাস্তবতা, হয়তো ভবিষ্যতে এনসিপি বিশাল দল হবে, কিন্তু এখন বাস্তবতায় এনসিপির ওইরকম অবস্থা নেই, যেই অবস্থা সরকারের মানে ভয় পাবে, স্থানীয় গাজীপুর মনে করবে, বিএনপি মনে করবে যে হাই হাই, এইভাবে এনসিপির একটা বিশাল শোডাউন হলো, আমাদের অস্তিত্ব বিপন্ন, সুতরাং চল মার দিই। সেরকম কিন্তু অবস্থা না, বরং এখন বিএনপির প্রতিদ্বন্দ্বী, সেই মারপিটগুলি আপনি পরিসংখ্যান দেখেন না, কয়েকদিন আগেই বেড়েছে, আপনি এখনো এটা দেখা যাচ্ছে। আমরা অন্য একটি প্রসঙ্গে চলে আসি, যেটি আমাদের অনুষ্ঠানের আরেকটি প্রসঙ্গ, সেটি হচ্ছে ককাস। বাংলাদেশে একটি মার্কিন ককাস তৈরি হয়েছে পার্লামেন্টে, সেখানে একদম নামই ঘোষণা করা হয়েছে যে পার্লামেন্টে কারা আমেরিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অথবা আমেরিকার যা এজেন্ডা সেটা নিয়ে কথা বলবে। সাধারণত ককাস বলতে বোঝানো হয় যে সহানুভূতিশীল একদল সংসদ সদস্য যারা একটি রাষ্ট্রের স্বার্থের বিষয়ে অনেক সহানুভূতিশীল থাকেন। আমেরিকার পার্লামেন্টে ইসরায়েলি ককাস আছে, ইন্ডিয়ান ককাস আছে, এরকম একটা ধারণা রয়েছে। তবে ঘোষণা দিয়ে সাধারণত ককাস হয় না খুব একটা। আপনার কি মনে হয় যে আমেরিকার একটি ককাস তৈরি হয়েছে এবং একই সাথে আমরা দেখলাম যে রাষ্ট্রদূত সহ তারা সংসদের দক্ষিণ প্লাজায় একটা অনুষ্ঠান করলেন, যেখানে সরকার দলের মন্ত্রী এবং আপনাদের দলেরও এমপি, তাদেরকে আমরা দেখেছি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকতে, এবং আপনাদের সভাপতিও একটি খুবই সৌহার্দ্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। আপনার কি মনে হয় এটা একটি স্বাভাবিক ঘটনা? জি, আপনাকে ধন্যবাদ। আমি এই কথাটা দিয়েই, আপনার প্রশ্ন দিয়েই শুরু করি। আমার আরও কিছু বক্তব্য আছে আগের বক্তব্যের কারণে। এটা দেখে হয়তো অনেকে কষ্টও পেয়েছেন যে এরকম একটা ঘটনা না ঘটলেই ভালো হতো। যারা আমাদের সুসম্পর্কটাকে অন্য জায়গায় দেখতে চান অথবা অন্যরা কষ্ট পাচ্ছে, সেই রকম একটা ককটেল বিস্ফোরণও হতে পারে এটা। না, আপনি কি ককটেল নিয়ে এটা বলছেন না, ককটেল নিয়ে না, আমি মানে এই যে ককার্স নিয়েই আমি বলছি। দেখেন, বাংলাদেশ একটা সম্ভাবনাময় একটা গণতান্ত্রিক ধারায় এসেছে। এই জায়গায় একসাথে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে যুক্তরাজ্য, চায়না, রাশিয়া, ইন্ডিয়া
অনেকগুলো পরাশক্তির সাথে কিন্তু বাংলাদেশকে একসাথে চলতে হচ্ছে। এই জায়গা থেকে আমরা একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক সবার সাথেই থাকা উচিত। সেই জায়গায় যদি আমরা এই জাতীয় অবস্থা দেখতে চাই, আপনি নিজেও বলেছেন যে পৃথিবীর বহু জায়গায় বহু দেশের জন্য এরকম কিন্তু আছে। তো এই রকম গোষ্ঠী যদি আমাদের ভিতর থেকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়, ঠিক আছে আপনি ইন্ডিয়ার সাথে সম্পর্ক মেনটেন করবেন, আপনার নেতৃত্বে 3 জন, বাংলাদেশের সমস্ত বিষয়গুলো আপনারা ডিল করবেন এবং তাদেরও কি কি স্বার্থ আমরা দিতে পারি, আমরাও কি কি শর্ত আদায় ধরেন করতে এরকম পারি। কি আমাদের সংসদে ভবিষ্যতে এরকম হতে পারে পাকিস্তানি ককাস, Of ভারতীয় course, ককাস? আমাদের দেশ তো ইন্ডিয়াকে বাদ দিয়ে চলতে চায় না, আমাদের দেশ তো পাকিস্তানকেও বাদ দিয়ে চলতে চায় না, টার্কিকেও বাদ দিয়ে চলতে চায় না, চায়নার সাথে তো অলরেডি প্রধানমন্ত্রী তাহলে ঘুরে আলাদা আলাদা আসলেন। ককাস কি তাহলে হবে? মানে হলে কি আপনারা আচ্ছা, welcome করবেন? একটা জিনিস হচ্ছে যে Welcome করবেন? আলাদা আলাদা না, আমি তো মনে করি অলিখিতভাবে সব দলেই আছে এগুলো মেনটেন করার জন্য। পররাষ্ট্র নীতি এবং পররাষ্ট্র যে সম্পাদক, এগুলো কিন্তু প্রতিটা দলেই আছে। তাহলে বিদেশ বিষয়ক যে সম্পাদক থাকেন তিনি কিন্তু তার বিশাল টিম থাকে, কমিটি থাকে, তার রিপোর্টিং হয়, অনেক কিছু হয়। এটা একটা দেশের সাথে না, এটা পৃথিবীর সব দেশের সাথে। এবং জামাত ইসলামও কিন্তু একসময় বলেছে যে আমরা ইন্ডিয়ার সাথে মানে সম্পর্ক প্রতিবেশী সুলভ, সম্মানজনক আমরা এই সম্পর্ক গড়ে তুলতে চাই। গত ঈদে যখন আমাদের ঈদ পুনর্মিলনীতে আমিরে জামাতের দাওয়াতে বিভিন্ন রাষ্ট্রদূতরা এসেছিলেন, আমি তখন ইন্ডিয়ান রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করেছিলাম যে আমিরে জামাতকে আপনারা কি আপনাদের দেশে দাওয়াত দিবেন কিনা? সে উই আর প্ল্যানিং। তো ওনার খুব অ্যাস্টনিশড হয়ে গেছে আমি এই কোশ্চেন করব, বাট তারা বলছে আমরা প্ল্যানিং। তো তারা যদি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান বিরোধী দলীয় এখনো দেয়নি দাওয়াত। না দাওয়াত দেয় নাই তো, দাওয়াত নাকি দাওয়াত আপনারা কি দেয় ওয়েলকাম নাই। করবেন? ধরেন But একটা ভারতীয় না, ককাস যদি হয় কিংবা একটা ভারতীয়- অন্যান্য দেশেরও ককাস কেন আমরা আমাদের প্রতিবেশীকে বাদ দিয়ে তো চলতে পারবো না। প্রতিবেশী আমরা যদি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাই, তা আমরা কি ইন্ডিয়াকে বাদ দিয়ে কি বাংলাদেশের কাঁটাতার দিয়ে 3 দিক দিয়ে পরিবেষ্টন করে কি আমরা চলতে পারবো? কাজে আমাদেরকে ওই রকম একটা পররাষ্ট্র নীতি তৈরি করতে হবে। আমরা কারোর জন্য দরজা বন্ধ করে দিতে পারবো না। সেখানে বাংলাদেশের মান সম্মান ইজ্জত সেটাকে উচ্চকিত রেখেই আগামীর বাংলাদেশ গড়তে হবে। জনাব দুদু, আপনার কাছে আসি। এই ককাস বিষয়ে আসলে অনেকে অনেক প্রশ্ন করেছেন, আবার এই দক্ষিণ প্লাজার অনুষ্ঠানটা নিয়ে অনেক প্রশ্ন করেছেন। আসলে এই দক্ষিণ প্লাজার অনুষ্ঠান এবং ককাস আসলে কি উপকার করবে বা কেন? এই যে প্রশ্নটা করেছে তার মানে মানুষের আগ্রহ আছে, সাংবাদিকদের আগ্রহ আছে, রাজনীতিবিদদের আগ্রহ আছে যে বিদেশি শক্তিগুলো যারা অর্থপূর্ণ আমাদের দেশের জন্য, বিশেষ করে আমেরিকা। তো আমেরিকা অনেক প্রশ্নে আমরা তাকে বাদ দিতে পারি, কিন্তু বাদ দিতে পারছি না। তো মুসলমানিত্বের প্রশ্নে, ফিলিস্তিনের প্রশ্নে, আরো অনেক প্রশ্ন তো সেই কারণে উত্থিত হয়েছে। আছে, অনেক প্রশ্ন আছে। আরো একটা প্রশ্ন আছে যে বেশি দামে গম কেনা হচ্ছে এবং আমাদের রপ্তানি করে যে আয় করব সেটা তো আবার বেশি দাম তাদেরকে ফেরত দিয়ে দিচ্ছে। ফেরত দিতে হবে। তো তাহলে আসলে উপকারটা কোথায় হচ্ছে? হ্যাঁ, এই ধরনের প্রশ্ন নানান এটাই তো গণতন্ত্র হবে, মানুষ প্রশ্ন না, এটাই তো বাস্তবতা হচ্ছে। এই প্রশ্নের পরেও বিএনপি ঘাড়ে চেপে বসছে গত সরকারের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা বিএনপির না। এখন বলতে পারে যে কবে বিএনপি এটা বাদ দিচ্ছে। এই ব্যাপারে কি ব্যবস্থা নিবে কিনা বা কোনো না, ধরনের আপনি- পরিকল্পনা আছে কিনা? ব্যবস্থা তো একটা সামনে আসবেই। আপনি গার্মেন্টসের জন্য সেখানে যাবেন বা অন্য যে দেশগুলো আমরা সাধারণত, কিন্তু আমাদের গার্মেন্টস রপ্তানি কমছে, হ্যাঁ এটা রিপোর্ট অবশ্যই এসেছে। অবশ্যই কমছে, কিন্তু গার্মেন্টসের উপর আপনি দাঁড়িয়ে আছেন কথার কথা। তো সেই গার্মেন্টস যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনাকে ভালো পরিস্থিতিতে নিয়ে যেতে হবে। তো নিয়ে যেতে হলে কার কাছে যাবে? যে শক্তিগুলোর সঙ্গে আপনার কাছে যাবে, সেখানে ভালো মন্দ অনেক কিছু তো আলোচনা আছে। 50 বছরের ইতিহাসে 71 থেকে শুরু করে অনেক কিছু তো আমরা জানি, অনেক কিছু আমরা দেখছি, আমাদের শত্রু মিত্র আমরা চিনি। তারপরেও শত্রু এবং মিত্রের সঙ্গে আমাদের চলতে হয়। যেমন আমরা কিন্তু এটা খুব পরিষ্কার করে বলেছি, সবার সঙ্গে বন্ধুত্ব, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না। এটা তো একদম শুরু থেকেই বাংলাদেশের পররাষ্ট্রনীতি। হ্যাঁ, তো ওই জায়গাটাই তো আমরা আছি। এখন ডিপ্লোমেসি বা কৌশলগত রাজনীতি যেভাবে বলেন না কেন, ভালো কথার মধ্যে খারাপ কিছু কাজ হয়ে যেতে পারে। সেই খারাপ কাজের মধ্য দিয়ে আপনি কিভাবে ভালোর দিকে আবার ধাবমান হবেন
সেটা হচ্ছে মুখ্য বিষয়। সেই জন্য আজকে যে পরিস্থিতি এখন আছে সব কিছু জেনে শুনেই তো আমরা রাজনীতি করছি। রাজনীতিক যাতে মানব কল্যাণমুখী একটা রাষ্ট্রের দিকে বর্তমান সরকার যেটা মনে করে নিয়ে যাবে। যেমন আপনি ধরেন অন্য যে কোনো সময়ের সঙ্গে কিন্তু সরকার এবং বিরোধী দল, সকল বিরোধী দল আগের পরিস্থিতি ব্যাখ্যা করার মতো এখনও পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। যেভাবে বলে সমালোচনা আছে, কোনো দলই কিন্তু বিশেষ করে বিরোধী দল ওইভাবে টার্গেট করে যে পরিস্থিতি তৈরি করা হতো, যেটা আগের আলোচনায় আসছিল, এটা কি সেই রকম? এখন যদি কেউ ব্যাখ্যা বিশ্লেষণ করে বলে আমাদের অতীতের প্রধান বিরোধী দল, অতীতের যারা পালাইছে, যার নেত্রী এখন ভারতে আছে, তারা কিন্তু হুমকি ধামকি সব মুহূর্তেই বলে দিচ্ছে। একটা মূল্যে 10টা, হ্যাঁ, এরকমভাবে বলছে, লিস্ট করে রাখছে। 284 জনের লিস্টও উনি বলে দিচ্ছেন যে একটারও উনি রাখবেন না, সঙ্গে সঙ্গে ব্যবস্থা। তো এই ধরনের পরিস্থিতির মধ্যে কিন্তু আমাদের দেশকে এগিয়ে যেতে হচ্ছে এবং এগিয়ে নিতে হবে। এখন সেই রকম পরিস্থিতি সরকার এবং বিরোধী পক্ষ যারা আছে পার্লামেন্টে যেমন দাঁড়ান, এখন যদি কেউ বলে যে জামাতের সঙ্গে বিএনপির যে সম্পর্কটা এখন আছে এটা তো বোঝা যাচ্ছে না যে সরকার এবং বিরোধী দল বলতে যেটা আছে। কেউ যদি বলে আমি কিন্তু আশ্চর্য হব না, কারণ হচ্ছে 24-এর আগের মুহূর্ত আর 24-এর পরের মুহূর্ত একই রকম হলো যে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির যে সম্পর্কটা ছিল। আপনি একজন খুন তো পরে করেছে, না, সম্পর্ক তো আগে ছিল। ওরা সবসময় লুটপাটকারী। পরে বলে আপনি যে তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিতে চাচ্ছেন, ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি না, আপনি যেমন তুললেন সেই কথাটা আপনাকে আমার শুনতে হবে। তো 3টে টার্মের গণতন্ত্র হত্যাকারী তারা পরে করছে, মানে 18 বছর ধরে তারা মানুষ হত্যা থেকে বড় হত্যা করছে গণতন্ত্র। 2008-এও তো জাতীয় পার্টি তাদের সাথেই ছিল। না, আমি জাতীয় পার্টি তাদের সহযোগী হিসাবে এই 3টে টার্ম তারা একই সঙ্গে ছিল। আমি সেই জায়গাতে আপনার উত্তরণ ঘটাতে হবে এবং সেই কারণেই তো আপনার 24-এর গণঅভ্যুত্থান। ত্রুটি বিচ্যুতি থাকবে, তারপরও আপনি এই সুযোগটাকে হাতছাড়া করবেন কিনা, যে সুযোগটা এখন আসছে আমাদের। তো এই ককাসের মধ্যে দিয়ে আমেরিকা থেকে কাজে লাগিয়ে কি এটা করা যাবে? আমেরিকা থেকে শুরু করে সকল রাজনীতির সঙ্গে আপনার সম্পর্ক নির্ধারণ করতে হবে। তাহলে আমরা মনিরাকে জিজ্ঞেস করি। মনিরা, আমাদের জামাতে ইসলামের যিনি নেতা তিনি বলেছেন যে ভারতের ককাস হলো বা অন্য যে কোনো দেশের ককাস হলো কোনো অসুবিধা নেই। আপনারাও কি একই রকম মনে করেন যে কোনো দেশের জন্যই ককাস হতে পারে বা এরকম সুসম্পর্ক বজায় রাখার জন্য এমপিরা ছোট ছোট এরকম দল তৈরি করে বা একটা গ্রুপ তৈরি করে তারা এই সম্পর্ক উন্নয়নে কাজ করতে পারেন? আচ্ছা, প্রথমে আমাদের আসলে একটু বোঝা দরকার যে এই ককাসটা কেন হয়েছে, মানে কোন কোন বেসিসে হয়েছে। সেটা হচ্ছে সংসদীয় কূটনীতি, বাণিজ্য, পারস্পরিক সম্পর্ক জোরদার। এখন আমাদের আসলে যে ঐতিহ্যগতভাবে রাজনৈতিক যে ঐতিহ্য আমাদের, সেখানে আসলে মানে আগের রাজনৈতিক দল যে পতিত সরকার তারা আসলে কার সাথে কি চুক্তি করতো এটা তো আসলে এই যে এখন ককাস নিয়ে যে আলোচনাটা হচ্ছে, আপনারা বোধহয় গত 15 বছর এই আলোচনাটাও সামনে আনতে পারেন। দেখি না, এক্স্যাক্টলি ককাসও দেখি নাই, এবং কোন দেশের সাথে কি কি আলোচনা হচ্ছে, কোন দেশের সাথে কি চুক্তি হচ্ছে সেটা কিন্তু বাইরে এসে বলে না। চুক্তি আমরা জানি না। হ্যাঁ, না, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে তো আপনি অনেকবারই বলছেন, কিছু হলে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের কথা না চুক্তিটাকে আপনি জানতেন নাকি? মানে আপনারা জানতেন? আমার এই প্রশ্নটা তো ভ্যালিড, তাই না? আপনার প্রশ্নটা ভ্যালিড। আবার আওয়ামী লীগের কথা বললে আমি বলছি, আমি উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে আওয়ামী লীগের কথা বললেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কথা নিয়ে আওয়ামী লীগের কথা হয় নাই, বলা হয়েছে যে চুক্তির কথা হচ্ছে। সরকার যে ছিল সে চুক্তি করে, সে জানায় না, কিন্তু যার জানানোর কথা ছিল সেও জানায় নাই। তার মানে সরকারগুলি জানে না। আপনারা প্রশ্ন করতেন, কেন প্রশ্ন করেন নাই? কিন্তু আমি বলছি গত 15 বছর না, আপনি যাই বলেন, গত 15 বছরে আওয়ামী লীগের শাসনের সাথে কোন সরকারের শাসনের আপনি একরকম কথা বলতেই পারেন না। কোন সরকারের শাসনের আপনি তুলনাই করতে পারেন না। নট ইভেন বিএনপি, নট ইভেন অন্তর্বর্তীকালীন সরকার, কোন সরকার না। কারণ গত 15 বছর কি কি চুক্তি হয়েছে এই প্রশ্নই আপনি করতে পারেন নাই। এটা হচ্ছে না, আপনারা প্রশ্ন করেন নাই, এটা আমরা দেখছি। এবং কি চুক্তি হয়েছে এই প্রশ্ন করার আপনারা জানেনই না তো কি চুক্তি হয়েছে।
সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো যে এখানে যেহেতু এমন তো না যে শুধুমাত্র বিএনপি, এই ককাসে শুধুমাত্র বিএনপি আছে, এই ককাসে বিরোধী দলের যারা আছে। আপনি আমার প্রশ্নটার উত্তর দেন, অন্যান্য দেশের জন্য কি হতে পারে কি? হ্যাঁ, অবশ্যই এটা আপনারা সেটা welcome করবেন? রাশিয়ান ককাস হতে পারে, চীনা ককাস হবে, অন্যান্য সকল দেশের সাথে হবে। মানে এখানে বিষয়টা হচ্ছে যদি আসলে এই পারস্পরিক সম্পর্ক জোরদারের কথা আসে, যেমন মানে উনি যেরকম করে বললেন, এটা তো আসলে পলিটিক্যাল পার্টির ক্ষেত্রেও কিন্তু তাই হয়। পলিটিক্যাল পার্টির যারা আসলে আন্তর্জাতিক সেল, আমি নিজেও আন্তর্জাতিক সেলের একজন সদস্য, সুতরাং আমারও একটা দায়িত্ব আছে একটা দেশের সাথে বা দুইটা দেশের সাথে বা কোনো একটা জোনের সাথে এক ধরনের সম্পর্ক মেনটেন করা বা অ্যাম্বাসিগুলোর সাথে, এটা তো প্রত্যেকটা রাজনৈতিক দলেই আছে। সুতরাং সেই জায়গা থেকে এটা সংসদীয় যেখানে আসলে মাল্টি পার্টি ককাস যদি হয়, সেটা তো আমাদের মনে হয় যে এটা বরং যদি আসলে ইনক্লুসিভ যেহেতু হয়েছে, মাল্টি পার্টি আছে, সেহেতু আমি এটা মনে করি যে এটা বাংলাদেশের যে স্বার্থ, পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যেই বিষয়গুলো আছে সেগুলোতে আরো ইনক্লুসিভ ডিসিশন আসবে এবং সেটা বরং জনগণের সামনে যাতে প্রকাশ করা যায়। এটা বলতে বরং পারেন যেগুলি আসলে খুব গুরুত্বপূর্ণ, বুঝি নাই দুই একটা এই ধরনের স্বার্থ যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের শুরুর দিকেই রাখা উচিত, প্রায়োরিটাইজ করা। প্রায়োরিটাইজ করা অবশ্যই অর্থনৈতিক জায়গা থেকে, অর্থনৈতিক এবং বাণিজ্য, এই দুইটা জায়গায় অবশ্যই আমাদের প্রায়োরিটি থাকা উচিত, যেখানে আসলে মানে এই ককাসটা কাজ করতে পারে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যেই ককাসই হোক, যত বড় ককাসই হোক, যেই দেশের সাথেই হোক, সেটি অবশ্যই সরকার এবং বিরোধী দল এই ককাসটার দায়িত্ব হবে সেটা জনগণের সামনে প্রকাশ করা এবং এটা ক্লারিফিকেশন দেওয়া। আমরা একটা ছোট্ট সংবাদ দিয়ে দিতে চাই যে মিশর আরেকটা গোল করেছে, অতএব আমাদের অনুষ্ঠানটা যতই সামনের দিকে যাচ্ছে আমরা খেলাটাও তত সামনের দিকে যাচ্ছে। 2-0 গোলে এখন মিশর আর্জেন্টিনার বিরুদ্ধে এগিয়ে আছে। আমরা জনাব সাজিদুল হক রুবেল, আপনার কাছে আসি। এই পুরো ঘটনাটা যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে ককাস তৈরি হওয়া বা দক্ষিণ প্লাজাতে 4th of July উদযাপন করা, সেই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন রাজনৈতিকভাবে? দেখেন, বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল এই ঘটনার প্রতিবাদে গতকাল বিক্ষোভ সমাবেশ করেছে, সেটা হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। আমরা তীব্রভাবে এটা নিন্দা জানাইছি। এটি একটা মানে লজ্জার রেকর্ড ভঙ্গ, একটা মেরুদণ্ডহীনতার চরম একটা উদাহরণ হচ্ছে এই আমার হচ্ছে দক্ষিণ প্লাজায় ঘটে গেল। সেখানে দেখেন আমাদের বিরোধী দলের নেতা কি বললেন আর কি, যেইখানে এই মুহূর্তে আমেরিকা ইরান প্রসঙ্গে, ইরান যুদ্ধের মধ্যে দিয়ে নৈতিকভাবে পরাজিত এবং খামেনির এই তার যে শেষ শ্রদ্ধা জানানো হলো, তার যে জানাজা, সেই জানাজা যে লক্ষ কোটি মানুষের উপস্থিতি এবং 70টি দেশের নেতৃবৃন্দের উপস্থিতি, তা প্রমাণ করে যে এটা হচ্ছে আমেরিকা হচ্ছে মরালি ডিফিটেড। আমেরিকা এখন এই মুহূর্তে নৈতিকভাবে পরাজিত এবং আমেরিকা যে 90 দশকের পর থেকে, সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে সারা পৃথিবীর একক মোড়ল হয়েছিল, তার একক মোড়লগিরি এখন চ্যালেঞ্জড হয়ে গেছে। ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে ইরান যুদ্ধ পর্যন্ত এখন আর এক মেরুর বিশ্ব নাই। এখন আর অর্থনীতি বলেন, বাণিজ্য নীতি বলেন, কোনো নীতির ক্ষেত্রে এক মোড়ল আমেরিকার মাতবুরি চলবে না। এমন এক পরিস্থিতিতে যখন পৃথিবীর রাজনীতি চলে এসছে, ঠিক সেই সময় বাংলাদেশে হচ্ছে গিয়ে আপনি জাতীয় আমেরিকান পতাকা উড়িয়ে আপনি সেখানে হচ্ছে গিয়ে রীতিমতো হচ্ছে গিয়ে সেবা দাসের মতো আপনারা সেখানে হচ্ছে সেটা উদযাপন করছেন। এই আমেরিকা হলো সেই আমেরিকা। গাজায় যে নারী শিশু হত্যা হচ্ছে, প্যালেস্টাইনে যে নারী শিশু হত্যা হচ্ছে, লেবাননে যে হত্যাকাণ্ড চলে, আফগানিস্তান, ইরাক থেকে শুরু করে সারা পৃথিবীতে যেখানেই অমানবিক ঘটনা ঘটছে, হত্যাকাণ্ড ঘটছে, গণতন্ত্রকে টুটি চিপে মারছে, নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, সেই আমেরিকার, ঠিক আছে, পা চাটার জন্য আমরা ওখানে ককাস গঠিত করেছি। ককাস আর অন্য কোনো দেশের ককাস নাই। রাশিয়ান ককাস পৃথিবীর কোথাও গঠিত হয় না, চায়নার ককাস বা ভারতের ককাস গঠিত হয় না, জাপানের ককাসও গঠিত হয় না। একটা নির্দিষ্ট কারণে ককাস গঠিত হয়, লবিস্ট গঠিত হয় নির্দিষ্ট কারণে, যেটা আমেরিকান রাজনীতিতে যায়। তারা ওপেনলি আমি যে তদবির করব এবং তদবিরের বিনিময়ে টাকা নেব, সেটা তাদের দেশে সিদ্ধ। তারা শেখ হাসিনার লবিস্ট ছিল, আরও অনেক রাজনৈতিক দলের লবিস্ট থাকে হচ্ছে গিয়ে তাদের কংগ্রেসে, এবং তাদের কংগ্রেসে বাংলাদেশেরও ককাস আছে, এবং বাংলাদেশে সেটারই অনুরূপভাবে আমেরিকান ককাস গঠিত করেছে। এবং এখানে একটা স্পষ্টভাবে দেখেন যে এই জায়গায় যে রাজনৈতিক তিনটি রাজনৈতিক, আমি হচ্ছে গিয়ে বিএনপি বলেন, জামাত বলেন আর এনসিপি বলেন, তাদের আসলে নীতিগত জায়গাতে কোনো পার্থক্য নাই।
এই বাণিজ্য নীতির প্রশ্নে সত্যি সত্যি ওই ভাইয়া বলছেন যেটা সত্যি সত্যি বিরোধী দলের নেত্রী হচ্ছে আমরা একমাত্র স্নিগ্ধার নেত্রী কাছে হচ্ছে রুমিন ফারহান। তা রুমিন ফারহান একমাত্র বলেছিলেন এই বাণিজ্য চুক্তির ব্যাপারে রিভিউ করতে হবে, আমরা এই স্নিগ্ধার বাণিজ্য কাছে চুক্তি যাই, আমাদের বাতিল হাতে বেশি করতে হবে। সময় দুদু নাই। ভাই এটা আজকে উচ্চারণ করেছেন। এরই মধ্যে আবার গোলটা বাতিল হয়েছে, অতএব 1-0 গোলেই আছে। এটা একটা এটা কি সুখবর হলো? আর্জেন্টিনার সমর্থকদের জন্য। অনুষ্ঠানের মধ্যে আমরা কোনো সুখবর সাধারণত দিতে পারি না, আজকে দিতে পারছি। স্নিগ্ধা, আপনার কি মনে হয় এই ককাস এবং টকশো এবং ফুটবল একযোগে চলছে? দেখেন এখানে যেটা বিষয় হয়েছে, আমি ব্যক্তিগতভাবে এটা তো একটা আমি দুঃসংবাদ। একদমই আমার জায়গা থেকে বলবো যে ককাস একটা প্রসঙ্গের আগে আমি এটা খুব পরিষ্কার করি, আমাদের সংসদ আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতীক। সেই সংসদের দক্ষিণ প্লাজা, উত্তর প্লাজা, পূর্ব প্লাজা, পশ্চিম প্লাজার কোনো প্লাজাতে আমি বাংলাদেশ ভিন্ন অন্য কোনো জাতিরাষ্ট্রের প্রোগ্রাম সমর্থন করি না। এটা আমার একদমই স্পষ্টত অবস্থান। এটা আমার নাগরিক হিসেবে এটা অবস্থান। নাগরিক হিসেবে আমার অবস্থান, এবং আমি মনে করি কারণ ওটা আমার সর্বোচ্চ ইনস্টিটিউশন। এখানে এইগুলোর সিম্বলিক, আমরা পড়াই একাডেমিক্যালি, এগুলো একটা সিম্বলিক মিনিং তৈরি হয় এবং এটা কোনো গুড মেসেজ বহন করে না। আপনি যে কোনো জায়গায় প্রোগ্রাম করতে পারতেন, পুরো বাংলাদেশ আছে আপনার জন্য, কিন্তু কেন সংসদ এর আগে ভবন তারা হতে হবে? করেছেন, বড় বড় হলে করেছেন, হ্যাঁ, হোটেলে আমি করেছেন। সেজন্যই বলছি সংসদ ভবনে তো এটা এবারে প্রথম, এটা খুবই দৃষ্টিকটু একটা ঘটনা, এটা আমার একদম 1 নম্বর। দ্বিতীয় যে বিষয়টা কি, সেটি কি দেখেন, ককাস করেছেন, এটা নতুন, একদমই নতুন, এর আগে আমাদের পূর্বতন এ ধরনের অভিজ্ঞতা নেই। সেই জায়গাটা থেকে আমাদের লোকজনের বোঝাপড়ার জায়গাটাও কিন্তু সীমিত। যেটা ভাই বললেন এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি এই ককাসটা করেছেন, একটা ককাসটা তো সাদামাটা না, এটার তো একটা নিয়ন্ত্রণমূলক ইম্প্যাক্ট আছে, এবং এই নিয়ন্ত্রণমূলক ইম্প্যাক্টের একটা নিয়ন্ত্রণ না, এক ধরনের ইনফ্লুয়েন্স আছে, না, না। মোটিভেট করা। না ইনফ্লুয়েন্স মানে এই নিয়ন্ত্রণ কি, একটা হচ্ছে আমি আপনাকে ডিরেক্ট নিয়ন্ত্রণ করি, আরেকটা হচ্ছে আমি আপনাকে ইনডিরেক্টলি আপনাকে প্রভাবিত করি, যেটা আপনি ইনফ্লুয়েন্স বলছেন। এখন ঘটনা হচ্ছে, যদি আমার এখানে খুব সহজ কথা, আজকে ইন্ডিয়া বিগত যেই গভর্নমেন্টটি ছিল তার সুজাতা সিংয়ের আশা আপনি খেয়াল করে দেখেন, একের পর এক ইন্টারভেনশন, এগুলো সরাসরি ইন্টারভেনশন। এই ইন্টারভেনশনগুলো তারাও তো তাহলে তাদের উচিত ছিল ককাস আকারে আসা, ইন্ডিয়ান ককাস আকারে আসা, নিশ্চয়ই না। এবং এই যে ইন্টারভেনশনগুলো কী করেছে, বাংলাদেশের গণতান্ত্রিক যে চর্চা আছে সেই চর্চা সুষ্ঠুভাবে সম্পাদিত হতে কিন্তু বাধাগ্রস্ত করেছে। এখানে তাদের ইনফ্লুয়েন্স খুবই স্পষ্ট। তাহলে এই ধরনের কথা আমি যেটা বলতে চাচ্ছি যে কোনো দেশের এই যে মোরলিপনা, সেটা ইন্ডিয়ান মোরলিপনা হোক আর ইউএসের মোরলিপনা হোক, অথবা চায়না অথবা উত্তর কোরিয়া, সেই মোরলিপনা থেকে তো আমরা রক্ষা পেতে চাই। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এই ককাসের মধ্য দিয়ে যেটা হয়েছে, আপনি এই মোরলিপনার একটা দরজা তৈরি করে দিয়েছেন, এবং ভবিষ্যতে আরও যেহেতু দেশ আছে, হ্যাঁ, তাহলে ভবিষ্যতে আমি আপনাকে এটাও বললাম, ভবিষ্যতে এই সংসদের দক্ষিণ প্লাজায় ভারতীয় বিজয় উৎসবও পালন হতে পারে, ভবিষ্যতে এই সংসদের দক্ষিণ প্লাজায় এরকম ককাসও তৈরি এর হতে আগে পারে। সংসদের ভিতরেই হয়েছে ম্যাডাম, এগুলো হয়তো পোশাকে আর ইয়েতে ছিল না। মানে আমি এটা দেখিনি কখনো যে সংসদের ভিতরে সেটাই কোনো তো কিছু হয়েছে। এরকম যার কিছু কারণেই তো এত শুনিনি। shelter পেয়েছে। এখন ঘটনা হচ্ছে যে এই চর্চাগুলা আমি আমার জায়গা থেকে সমর্থন করছি না, সেটা কারোদের জন্যই করছি না। এখানে ব্যাপারটা ওই জায়গাটাতে আগে হয়েছে দেখে আমি এখন এটাকে বৈধ করব, তাহলে তো আমি আগের কাজটাকে জাস্টিফাই করে দিলাম, তাই নয় কি? আমি তো স্বতন্ত্র নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে ছিলাম, তাহলে পুরনো বোতলে নতুন মদ তুলে লাভ কি হলো? সেই স্বপ্ন বুঝলাম না তো। কতটুকু আমরা বাস্তবায়িত করতে পারবো, এখন অথবা কি আমেরিকান মদ অবস্থায় আসছে, আছি? আগে ইন্ডিয়ান মদ ছিল, ব্যাপারটা কিরকম? আচ্ছা, উনি একটা ভালো উদাহরণ দিয়েছেন যে একটি নিষিদ্ধ পানীয়র কথা বলেছেন, যে নিষিদ্ধ পানীয় তো সব না, জায়গায় এটা- নিষিদ্ধ, এটা- এটা প্রভাব, সব জায়গায় পুরনো নিষিদ্ধ। বই- এটার সমালোচনা মত ওনারা নিষিদ্ধ। করতে পারেন নাই, লজ্জা পেয়েছে। হ্যাঁ, আমরা জনাব মোস্তাফিজ, আপনাকে দিয়ে আজকে শেষ করব। এই চরম উত্তেজনাপূর্ণ একটি খেলার মধ্যে যে আমরা এখানে বসে ঠান্ডা মাথায় আলোচনা করতে পারছি, এটা একটা নতুন বিষয়। না, এটা একটা উত্তেজনা আসলো আর কি, অন্যরকম উত্তেজনা। সেই উত্তেজনার প্রেক্ষিতে আমি যদি একটু টোন ডাউন করতে চাই, তাহলে আমি বলবো যে আমরা কেন সরকারকে প্রশংসা করছি না যে স্পিকারের নেতৃত্বে যে একটা টিম গেল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার, এটা তো বিরাট সাহসের ব্যাপার। 13টা দেশ যায়নি, যেতে পারেনি, সেখানে বাংলাদেশ গেছে, তো এটা তো একটা বিশাল ঘটনা। সেখানে আমরা হয়তো ওইটা ব্যালেন্স করার জন্য এটা হতে পারে যে ঠিক আছে, ওখানেও আমরা গেলাম, আবার এইখানেও গেলাম। দেখেন, বাংলাদেশে আমরা যত যাই বলি না কেন, আমাদের এই 4,500 কিলোমিটারের উপরে একটা যেই সীমান্তে সেই চাপটা নিয়ে কিন্তু আমরা এখন চলছি, ফলে অনেকগুলো দিকে আমাদেরকে ব্যালেন্স করতে হচ্ছে, সরকারকে ব্যালেন্স করতে হচ্ছে, এটা বাস্তবতা। এই কারণে ওই ককাস উঠে যায় দক্ষিণ প্লাজায় আর স্পিকার চলে যায় সেখানে।
তো এখানে একদিকে আপনি হ্যাঁ এখানে হয়তো একটা মনে হবে যে এটা ঠিক হয়নি, কিন্তু ওইটাকে আপনি তো বিরোচিত সম্বর্ধনা দেওয়া উচিত ছিল। স্পিকারের নেতৃত্বে এত বড় আমাদের মানে সব কিছু মিলায় যে ইরানের এই বিপর্যয়ের প্রেক্ষিতে আমাদের যে তাদের প্রতি সহানুভূতি আর আমেরিকার প্রতি যে আমাদের ঘৃণা ক্ষোভ, সেটার তো একটা নিরসন হলো। এটা আমি মনে করি বড়। এর পাশে যদি আপনি ককাসের ওই দক্ষিণ প্লাজাটা, এটা খুব একটা বড় না। আস্তে আস্তে দেখেন, একদিনে তো ফাইট না। আমরা যেভাবে সেবাদাসে পরিণত হয়েছিলাম ভারতের, সেই জায়গার থেকে উঠে দাঁড়ানোর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এটাকে কংগ্রাচুলেট করতে হবে। এটুকু অন্তত টোন ডাউন করলাম আর কি। আজকে অনুষ্ঠান আসলে আরেকটু লম্বা আমরা করতে পারতাম, আলোচনাটা চমৎকার হচ্ছিল, কিন্তু এরই মধ্যে আবার একটা গোল হয়েছে। এই অবস্থায় আসলে কাউকে আমরা আটকে রাখতে চাই না। আবার ইজিপ্ট একটা গোল দিয়েছে, এইটা বাতিল হয় কি হয় না এইটা আমরা দেখব অনুষ্ঠান শেষ করে। আজকের মতো বিএসআরএম প্রেজেন্স 9 সংলাপ এখানেই শেষ করছি। আমরা আজকে অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছি। আর্জেন্টিনা খেলার দিন আমরা অনুষ্ঠান করেছি, এর চেয়ে সাহসের আর কি আছে? এইটা নিয়ে একটা টক শো হতে পারে, কিন্তু আপাতত আমরা 2-0 অবস্থায় মিশরকে এগিয়ে রেখে আর্জেন্টিনার বিরুদ্ধে বিএসআরএম প্রেজেন্স 9 সংলাপ এখানে শেষ করছি। আশা করছি যে এখনও হাতে সময় আছে। যে দলে মেসি খেলে সেই দলে তো যে কোনো সময় 2টা কেন 3টা গোলও হতে পারে, কিন্তু কি হবে আমরা সেটা জানি না। তবে আমরা শুভেচ্ছা জানাই আজকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখলেন চ্যানেল 9-এ, এবং যারা এই মুহূর্তে খেলা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সেরা দল জিতবে, কিন্তু খেলাই জয় পরাজয় মেনে নিতে হয়। এবং আমরা দেখেছি অতীতে বিভিন্ন সময় সমর্থকরা অত্যন্ত ভারাক্রান্ত হয়ে যান, কেউ শারীরিকভাবে অসুস্থ হয়ে যান। আমরা আশা করব সেরকম কিছু না হোক। নিজের দেশের জন্য অসুস্থ হলে তবু সেটা যৌক্তিক, অন্য দেশের জন্য এখানে অসুস্থ হওয়া খুবই অযৌক্তিক। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।